সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি করব অষ্টম শ্রেণী 2024 প্রশ্ন রায়মান্ডির প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের বিভিন্ন যে স্কুল আছে তার সমাধানগুলো করব। তো এটা করার আগে কিছু কথা বলে রাখি তোমাদের সামনে যে এই ইয়েতে আমাকে গঙ্গাসাগর, মুর্শিদাবাদ, নদিয়া জেলার অনেক ছাত্র ফোন করেছিল। একটাই তাদের প্রশ্ন, কমেন্টে ও অনেকে বলছে তো যে স্যার আপনি যে এত 5 থেকে 12 পর্যন্ত যে রায়মান্ডির প্রশ্নবিচিত্রার বিভিন্ন সমাধান করে দেন এবং খাতায় সুন্দর করে লিখে, তো এটা আপনি নিজে করেন না কাউকে দিয়ে করান? যে এত তো লেখা একসঙ্গে সম্ভব না। তা তো তোমাদের বলে রাখি যে আমার কাছে যে ছাত্রছাত্রীরা পড়ে তো তাদেরকে দিয়েই এগুলো আমরা সলভ করাই এবং তারাও সুন্দর করে সাজিয়ে রাখে। আজকে তোমাদের সামনে এই পরিবেশের যে সেটগুলো যে লিখেছে আমার একজন প্রিয় ছাত্র সৌম্য, তো তাকে ধন্যবাদ জানাচ্ছি। সে না হলে আমি এতটা লিখতে পারতাম না, হয়তো পারতাম, অনেক দেরি হতো, কষ্ট হতো, তো অনেকটা আমার কষ্ট দূর করেছে। তো দেখো তার হ্যান্ডরাইটিংয়ে আমরা এই প্রশ্ন উত্তরগুলো সলভ করেছি। তো চলো তোমাদের সামনে এইগুলোকে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। তো 1 নম্বর কি বলেছে দেখো, আলিপুরদুয়ার উইলিয়াম হাই স্কুল। দেখো আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, এই স্কুলের যে প্রশ্নগুলো খুব সুন্দর হয়েছে এবং দেখো প্রশ্নগুলো কিভাবে দিয়েছে। এসআইতে জি এর মান অর্থাৎ সার্বজনীন ধ্রুবকের মান, এটা তোমাদের বইতে আছে, তোমরা অবশ্যই জানবে। কোনটা হবে না 6.67 বাই 10^11। দেখো বিদ্যাগের অপশানটা হবে 6.67 বাই 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা তোমরা দেখেছো, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই অধ্যায়ে দেওয়া আছে। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব কত হবে? কেজি পার লিটার পারদের ঘনত্ব কত হবে না 13.6। কত হবে না 13.6, অর্থাৎ বিদ্যাগের অপশানটা হবে সঠিক, বিদ্যাগের অপশানটা সঠিক হবে। এর পরেরটা কি বলেছে দেখো, যে কঠিনতম মৌল কোনটি? এখানে যতগুলো মৌল দিয়েছে এদের মধ্যে কঠিন কোনটা হবে? দেখো লোহা, প্লাটিনাম, হিরে। হিরে হচ্ছে সবচেয়ে কঠিন, ঠিক আছে। অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়ন প্রয়োজন তা হলো কি? এর মধ্যে কোনটা অ্যামাইলেজ উৎসেচকটা গঠনে প্রয়োজন হয়? সেটা হচ্ছে কি Cl মাইনাস, অর্থাৎ ক্লোরিন মাইনাস। এটা হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক গঠনে ভূমিকা পালন করে। এরপরে বলেছে দেখো, বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। দেখো এখানে তোমরা পাবে গ্যালিলিওর সূত্রটা, এখানে 3টে সূত্র। যে একই উচ্চতা স্থির, ধরো একই উচ্চতা যদি থাকে ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর কি সমান দ্রুততায় নিচে নামে। ঠিক, একই উচ্চতা যদি কোনো যদি বস্তু আমি ফেলি, সব অবাধে প্রথমে সমান দ্রুততার নিচের দিকে নামবে, বা সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়তে থাকবে। এই হচ্ছে 3টে সূত্র। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো না, নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝো এবং একটি পরমাণুর ভর সংখ্যা চাইছে। নিউক্লিয়াস কি, কেন্দ্রক কি না, এখানে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝো। আচ্ছা এইটাও করেনি, হয়তো ভুলে গেছে কোনো কারণে। মনে রাখবে পরমাণুর কেন্দ্রে একটি ছোট্ট জায়গা যেখানে প্রোটন নিউট্রন জোটবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে। মনে রাখবে একটা পরমাণু, ধরো সোডিয়াম বা কোনো পরমাণু, এর কেন্দ্রে সবসময় কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, এবং বাইরে কি থাকে? বাইরে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তাহলে আমাকে বলেছে কি না পরমাণুর, এখানে বলেছে কি নিউক্লিয়াস বা কেন্দ্রক কাকে বলে। তাহলে তোমরা এর অ্যান্সারটা কী হবে তোমরা লিখে নাও। বলছি আমি আরেকবার, যে পরমাণুর কেন্দ্রে একটি ছোট্ট জায়গায় প্রোটন ও নিউট্রন জোটবদ্ধ অবস্থায় থাকে, একে পরমাণু নিউক্লিয়াস বলে। ঠিক আছে, এবারে বলেছে এইখানে একটা Cl পরমাণু দিয়েছে, Cl পরমাণু যার 35 ওপরে এবং নিচে 17। মনে রাখবে এর ভর সংখ্যা চাইছে। ভর সংখ্যা কোনটা হয়? এই ওপরেরটা, এটাকে বলে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? 35। নিচেরটা কি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 17। এবং আবার যদি এই দুটো বিয়োগ করি সেটা হবে কি নিউট্রন সংখ্যা। কত হবে? 17 থেকে কত বাদ দিলে 18 বাদ, 17 থেকে 17 18 যোগ করলে 35 হয়, তাহলে 35 থেকে 17 বাদ দিলে 18 হবে। তাহলে এটা আছে নিউটন সংখ্যা, এটা আছে ভর সংখ্যা, এটা আছে প্রোটন সংখ্যা। মনে রাখবে তোমরা প্রত্যেকে এইভাবে করবে। এর পরেরটা কি বলেছে দেখো, যে একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী এবং লেড নাইট্রেটের সংখ্যা। ঠিক আছে, একটি অধাতুর নাম কি হবে? গ্রাফাইট। একটি অধাতুর নাম কি হবে? গ্রাফাইট। এই যে এখানে দিয়েছে, একটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট যা তাপ ও তড়িতে সুপরিবাহী। আর লেড নাইট্রেটের সঙ্গীত কি হবে? PbNO3(2), PbNO3(2), তাই তো? এই যে এখানেও সুন্দর করে দিয়েছে। আচ্ছা এর পরেরটা দেখো,
এটা হবে না, কেন্দ্রকটা একটু জীবনবিজ্ঞানের জিনিস লিখে দিয়েছি আমি, কেন্দ্রকটা তোমাদের বলে দিলাম আর নিউক্লিয়াসটাও বলে দিলাম। এরপরেরটা দেখো, লাইফ সায়েন্সে আসছি আমরা, যে লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় কি থাকে, না অ্যান্সার হবে কি ক্লোরাইড কোষ থাকে, তাই তো। এর পরেরটা কি বলেছে দেখো, না এক পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম। পর্দাবিহীন কোনটা, এদের মধ্যে কোনটা, সেন্ট্রোজোমে পর্দা থাকে না, সেন্ট্রোজোমে পর্দা থাকে না। এরপরে ক্যান্সার আক্রান্ত হয় কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়, লাইসোজোম। ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কি লাইসোজোম, অর্থাৎ বিদ্যাগের অপশনটা সঠিক। অ্যান্টিফ্রিজ প্রোটিন কি, কার দেহে পাওয়া যায়, দেখো অত্যাধিক ঠান্ডায় উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের বেঁচে থাকার জন্য রক্তে এক ধরনের পদার্থ সংশ্লেষিত হয়, যেমন গ্লিসারিন, সরবিটল, এই সরবিটল, অ্যান্টিফ্রিজ পেপটাইড, অ্যান্টিফ্রিজ গ্লাইকোপেপটাইড প্রভৃতি, এই যেগুলি দেহতরলকে জমে যেতে বাধা দেয় তাকে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে। দেখবে যে শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠান্ডা, সেখানে -20, 25, 40 এরকম হতে পারে, তো সেই জায়গায় তাদের প্রাণীদের এইসব পদার্থগুলো থাকে, এদেরকে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে। এবারে কি এটা, আর শেষেটা কি বলছে, কাদের দিয়ে দেখা যায়, না শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখা যায়। একটা উদাহরণ দিয়ে দেবে, যে শীতপ্রধান দেশে যেসব ভাল্লুক বসবাস করে বা শেয়াল, এদের দিয়ে অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখা যায়। এরপরে কি বলেছে দেখো, অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন, না অধিক উচ্চতার পরিবেশে বাতাসে অক্সিজেনের পার্শ্বীয় চাপ কম থাকে, তাই রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়, কারণ লোহিত রক্তকণিকার অভ্যন্তরে বর্তমান হিমোগ্লোবিন কলাকোষে অক্সিজেনের পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার, ভালো করে দেখে নাও। এরপরে লাস্ট প্রশ্ন কি বলছে, এই প্রাইমর্ডিয়াল ইউটিকল বলতে, এটা পরীক্ষায় বারবার দেয়, সব স্কুলেই দেয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল তৈরি করে। এর ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতর দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজম এরকম বিন্যস্তকে প্রাইমর্ডিয়াল ইউটিকল বলে। তোমরা এটা টেক্সট বইতেও পেয়ে যাবে, সুন্দর করে ছবি এঁকে দেওয়া আছে। তো আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, পরের দিন আমাদের পরের সেটটা আলোচনা করা হবে 2 নম্বর বাঁকুড়া জেলা স্কুল। সবাইকে ধন্যবাদ।